ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ হে, ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ হে। সোনার পিঞ্জিরায় শুয়ে সুখ সারি নিদ্রা যায় হে নিদ্রা যায়। ওরে পঞ্চমাণিক্যের বাতি জলে তাহার হাতে পায়, চম্পক বরণী কন্যা মেঘ বরণ চুলো হে, ওরে তাহার খোপায় দেব রঙের ফুল হে, ওরে তাহার খোপায় দেব রঙের ফুল হে, ওরে তাহার খোপায় দেব রঙের ফুল হে। রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম, রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম। এই চাকরি সেই পেয়েছে, এই চাকরি সেই পেয়েছে বিধি যাহার বাম, এই চাকরি সেই পেয়েছে বিধি যাহার বাম রে। রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম, আরে রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম, আরে রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম, আরে রাজবাড়ির ঝাড়ুদার হওয়া নয় তো সোজা কাম। বুঝলে, এই রাজবাড়ির হিরে মুক্ত ঝাড়ু দিতে আর ভালো লাগে না ভাই। ঠিকই বলেছ ভাই, আমার কোমরে ব্যথা ইদানিং ঘাড়েও ধরেছে। রাজবাড়ির চাকরিটা বুঝি ছাড়তেই হবে। রাজবাড়ির হাতিটা যে পথ দিয়ে যায় সেই পথে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়, আর সেই কাদাগুলো পরিষ্কার করার জন্য এই আমাদের ঝাড়ুদারদের ডাক পড়ে। এসব অন্যায় ফুটানি একদম সহ্য করা যায় না। এই আটকুরো রাজের এত ফষ্টি নষ্টি কিসের? একটা ছেলে সন্তান থাকলেও না হলে মানা যেত। তবু এসব কথা বাদ দাও, চলো কাজ শুরু করি। চল, সেই ভালো। চল সে কিরে ঝাড়ুদারের দল, আমাকে দেখেই কাজ বন্ধ রেখে উল্টো দিকে ঘুরে দাঁড়ালি কেন বলতো? মহারাজ, আমরা ঝাড়ুদার জাতি, আমাদের ঝাড়ুদারদের এমনই রীতি। কোনো বড় মানুষ কিংবা রাজা মহারাজাদের সাথে মুখামুখি কথা বলা নিষেধ। তুমি সত্যি কথা বলছো না? মহারাজ, দোহাই আপনার, আমাদের শুলে চড়াবেন না, মরতে আমার বড় ভয় করে। দেখো ঝাড়ুদারের দল, আমার সামনে সত্যি কথা বলো। কেন তোমরা রাত থাকতে থাকতে আমার প্রাসাদ ঝাড়ু দিয়ে চলে যাও? এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। সে কারণ কি আমাকে সত্যি করে বলো। মহারাজ, আমরা ছোট জাত, আমাদের ক্ষমা করেন। সত্যি কথা বলো, নইলে আজ তোমাদের গর্দান যাবে, নয়তো আজ আমি তোমাদেরকে শুলে চড়াবো। অতি সত্বর বলো, আর এক মুহূর্ত বিলম্ব আমি সইব না। মহারাজ, আপনার কোনো সন্তান নেই, আপনি আটকুরু। সকালবেলায় এসে আপনার ওই আটকুর মুখ দেখতে হতো, সেজন্যই রাত থাকতে থাকতে এসে প্রাসাদ ঝাড়ু দিয়ে যাই, যাতে আপনার ওই আটকুরু মুখ দেখতে না হয়। মহারাজ, মারুন কাটুন যাই করুন, শুধু শুলে চড়াবেন না মহারাজ। তোমরা নির্ভয়ে চলে যাও, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা
সত্যি কথা বলেছ। এই গণক ঠাকুর ভাট ব্রাহ্ম রাজপুরীতে করবে গমন। রাজার ভাগ্যে পুত্র কজন, গুণে পড়ে বলবে যেজন। 1001 টাকায় নাম পেয়ে সুখে থাকবে সারা জীবন। এই যে গণক ব্রাহ্মণ সকল, তোমরা নিখুঁতভাবে একে একে আমাদের মহারাজের ভাগ্য গণনা শুরু করো। তোমরা সকলে গণনা করে জানাও আমাদের মহারাজের কোনো সন্তান ভাগ্য আছে কিনা। সকলের আগে আমি গণনা করিব। আগে আমি গণনা করিব। আর তুই গণনার কি বুঝিস বলতো? তুই গণনার কি বুঝিস আগে বল। এই তোমরা আগে ঠিক করো কে বেশি কে কম বোঝো। ততক্ষণে আমি মহারাজের ভাগ্যটা গণনা করে আসি। দেখলে দেখলে তো, আমাদের দুজনের ঝগড়ার সুযোগে উনি আগে আগে গণনা করে 1001 স্বর্ণ মুদ্রা নিয়ে নেবে, সেই ধান্দা করছে। পূবে গুনলাম পূবে ভানুশ্বর, উত্তরে গুনলাম দিগনাগের ঘর। পেয়েছি পেয়েছি, গহনে মেরুকুহিলির দেশে আমাদের মহারাজ এক নতুন রাজ্য জয় করবে। দেখো গণক, রাজার অন্য কোনো সৌভাগ্যের কথা আমরা শুনতে চাই না। আমাদের মহারাজের কোনো সন্তান ভাগ্য আছে কিনা শুধু সেটাই গণনা করে জানাও। মন্ত্রী মশাই, ভারত পুরাণ, কনক শাস্ত্র সবই তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও মহারাজের পুত্র সন্তানের ভাগ্যের সন্ধান খুঁজে পাওয়া গেল না। এবার তুমি বিদায় হও, বিদায় হও। মন্ত্রী মশাই, আমি এবার মহারাজের হাতটা একটু গণনা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই করো, তাড়াতাড়ি করো। পেয়েছি। কি পেয়েছো সেটা বলবে তো? মাঘ মাসের পূর্ণিমা রাতে আমাদের মহারাজ যদি 64 জন ব্রাহ্মণকে পেট ভরে খাওয়াতে পারে, তাহলেই তিনি। তবে তিনি কি বলে শেষ করো। তবেই তিনি মোহর ভরা 60টি স্বর্ণের কলস পাবে। শোনো গণক, মহারাজ কোনো স্বর্ণ সম্পদ আর মোহরের সন্ধান জানতে চান না, শুধু জানা দরকার মহারাজের কোনো সন্তান ভাগ্য আছে কিনা। এটা বিশ্বম্ভর গণক না? আগে মন্ত্রী মশাই, বয়স হয়েছে তো, ধীর পথে চলতে হয়, তাই আসতে একটু বিলম্ব হয়েছে। অপরাধ মার্জনা করবেন।
বাটপাড়া, বিক্রমপুর, কাঞ্চিকনৌজের সকল গণকই আজ হার মেনে গেছে। তুমি একটু দেখবে নাকি বিশ্বম্ভর গণক? মন্ত্রীমশাই যখন ভরসা করছেন, তবে দেখি একবার চেষ্টা করে। কি হলো বিশ্বম্ভর? ভং ধরেছে। আসলে গুণে কিছু পাইনি তো, তাই প্রাণ বাঁচানোর জন্য ভং ধরেছে। পেয়েছি। কি পেয়েছো? কি পেয়েছো বিশ্বম্বর গণক? কি পেয়েছো বলো, জলদি বলো। শাস্ত্র মতে মহারাজের এক পুত্র সন্তান হবে। মন্ত্রী, জি আজ্ঞে মহারাজ। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্বম্বর গণককে 1001 স্বর্ণ মুদ্রা দান করো। কি হলো বিশ্বম্ভর, আবার কেন কাঁদতে শুরু করলে? মহারাজের ঘরে এক পুত্র সন্তান হবে সত্য, কিন্তু কিন্তু কি, শীঘ্র বলো। মহারাজের ঘরের যে পুত্র সন্তান হবে, সে যদি ওই 20 বছর পূর্ণ হওয়ার পূর্বে চন্দ্র সূর্যের আলো দেখে, তবে সে পাগল হয়ে যাবে। আর যদি 20 বছরের পরে চন্দ্র সূর্যের মুখ দেখে, তাহলে তাহলে আর কোনো ভয় থাকবে না মহারাজ। গণক, তবে আর ভয়ের কিছু নেই। মন্ত্রী, তুমি এক কাজ করো। আজ্ঞা করুন মহারাজ। সত্তর মাটির নিচে এক প্রাসাদ গড়ে তোলো। রানী আসন্ন প্রসবা হলেই ধাই সহ তাকে ওই মাটির প্রাসাদে রাখতে হবে। খাবার দাবারে কি ব্যবস্থা হবে মহারাজ? একসঙ্গে 12 বৎসরের খাদ্যদ্রব্য সঙ্গে দেবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য লোক মারফত প্রতিদিনকারটা প্রতিদিন দেবার ব্যবস্থা রাখবে। এইভাবে ওই মাটির নিচের প্রাসাদে 20 বছর পূর্ণ করে তবেই আমার পুত্র চন্দ্র সূর্যের আলোর মুখ দেখবে। তখন এতে মন্ত্রী মশাই কি কাম করিল,
মাটির তলেতে এক গরু খন্দাইল, আসন্ন প্রসবা রানী তাহাতে পশিল, 1 2 3 করি দিন গুজারিল। শুভ দিনে মহারানী পুত্র পেল কোলে, পূর্ণিমার চন্দ্র যেন আকাশেতে দোলে, আরে পূর্ণিমার চন্দ্র যেন আকাশেতে দোলে। আরে ও স্বর্ণবালা, আজ 20 বছর চন্দ্র সূর্যের মুখ দর্শন করিনি। আমার আমার প্রাণটা বড় হাঁপিয়ে উঠেছে রে। রানীমা, আর তো মাত্র একটা দিন, ধৈর্য ধরুন। আজকের দিনটা গিয়ে রাত পোহালেই আমরা মদন কুমারকে নিয়ে উপরের প্রাসাদে ফিরে যাব। আমার মদন কুমার ঘুমোচ্ছে, চল এই ফাঁকে আমরা বাইরে থেকে ঘুরে আসি। চল। মহারাজ জানতে পারলে আমার গর্দান যাবে যে। দিন নেই রাত নেই, আমি আর পারছি না, আমার আমার দম বন্ধ হয়ে আসছে। চল আজ একটু বাইরে গিয়ে নিঃশ্বাস আমি নেবই নেব। চল। রানীমা, চুপ, রাজকুমার জেগে যা। রানীমা, কোনো কথা না। রানীমা, বেরোনোর পথে যে অনেক বড় পাথর চাপা দেয়া আছে, ওটা দুজনে মিলে সরিয়ে ফেলা যাবে। রানীমা, রানীমা, কত সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের রাজকুমারের জন্য কিছু তুলে নিই। যাবার সময় তুলে নিস। হ্যাঁ, ও শোন শোন, কি সুন্দর পাখির ডাক, তাই না? কতদিন এসব শোনা হয় না, দেখাও হয় না। একা একা বের হলে আমি বোধহয় পাগলই হয়ে যেতাম। চলুন আমাদের পাতালপুরীর প্রাসাদে ফিরে যাওয়া যাক। নদীর ধার, আমাদের দিঘির পার, ধানের ক্ষেতটা দেখবো না? সত্যি যাবেন? যাবো না তো কি, কতদিন দেখি না সব। তাহলে চলুন, আমারও একটু একটু দেখতে ইচ্ছে করছে। কিন্তু রানীমা, রাজকুমার যদি জেগে যায়? আরে দূর, রাজকুমারের জাগতে এখনো অনেক সময় বাকি আছে। চলুন, নদীর ধারের বাতাস বুক ভরে নেবার জন্য আমার মনটা কেমন কেমন করছে। চল।
জেগে উঠে বাগানে চলে এসেছে। ওমা, তাই তো। গণক ঠাকুরের হিসেব মতো তো রানীমা আরো একদিন বাকি আছে। সর্বনাশ! বাবা মদন কুমার, তুই কি সর্বনাশ করেছিস? কেন মা, কি করেছি আমি? তুই চল বাবা, চল শিগগির পাতালের প্রাসাদে চল, চল। না মা, অপরূপ চারিদিকে সবুজের সমারোহ, পাখিদের কণ্ঠেও যেন মধুর সঙ্গীত। আহ, উষ্ণমিহি বাতাস আমার প্রাণটাকে উদাস করে দিচ্ছে। মা, মাগো বাবা, এই সব কিছু ফেলে রেখে আমি আবার কেন পাতালপুরের প্রাসাদে ফিরে যাব মা? সর্বনাশ হয়েছে, এই নিশ্চয়ই অভিশাপ। গণকের কথা মিথ্যে হতে পারে না। রানীমা, যাই মহারাজকে খবরটা দিয়ে আসি। বাবা চল বাবা, শুধু আজকের দিনটা আর একটা রাত, তারপরে বেরিয়ে আসবো। না মা, আমি আর এই পাতালপুরের প্রাসাদে যাব না। এই তো আমাদের রাজকুমার। কে আপনি? ইনি দণ্ডধর রাজা, তোর পিতা। পিতা? সেই ছোটবেলা থেকে পাতালপুরের রাজপ্রাসাদে রূপকথার মতো আপনার কথা আমি অনেক শুনেছি, কিন্তু আপনি যদি আমার পিতাই হয়ে থাকেন তাহলে এতদিন কোথায় ছিলেন, আর কেনই বা ছিলেন? সে অনেক কথা বাবা, পরে সব জানতে পারবি। তুই আমার অনেক সাধনার দুঃখের ধন বাবা। আগে তুই আমার বুকে আয়, আয় বাবা, আয়। বাবা, আমি শিকারে যাব। শিকারে যাবে? কোথায়? গভীর অরণ্যে। পাতালপুরীর প্রাসাদ থেকে তুমি কেবলই ফিরেছ, সেখানে অস্ত্রবিদ্যা ধনুবিদ্যা কিছুই তোমার শেখা হয়নি। বাবা, এসব বিদ্যা আমার মাতৃগর্ভেই শেখা। আমি শিকারে যাব এবং আজই যাব। তুমি ব্যবস্থা করো। না বাবা, আমি তোকে বনে যেতে দেব না। বনে কত বাঘ, ভালুক, সিংহ আর কত হিংস্র প্রাণী থাকে। না বাবা, না বাবা, আমি তোকে বনে যেতে দেব না বাবা। মন্ত্রী মহারাজ, তুমি মদন কুমারের শিকারে যাবার ব্যবস্থা করো। কোটাল পুত্রকে খবর দাও, আর তুমি সবসময় রাজকুমারের প্রতি নজর রেখো। যথাজ্ঞা মহারাজ। মদন কুমার শিকারে যায়, কান্দিয়া ভাগি ধাম দুর্বান চলে বান্ধিল রে, বাম পার ধুলা দিয়া চোখেতে কাজল দিয়া, গলা ধরে কত যে কান্দিল রে, গলা ধরে কত যে কান্দিল রে, গলা ধরে কত যে কান্দিল রে।
মন্ত্রী মশাই, একটু পরেই সন্ধ্যা নামবে, বনের মধ্যে অন্ধকার চলে আসবে। চলুন রাজপুত্র, আমরা তার চেয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। না কোটাল পুত্র, আজ আমি বাড়ি ফিরব না। এই বনের সৌন্দর্য দেখে এখন আমার মন ভরেনি। বাড়ি ফিরবেন না? না। কোটাল পুত্র, কোটাল পুত্র, ওই দেখো গাছের ডালে ডালে বাতাস দোল খাচ্ছে, পাতায় পাতায় ফিস ফিস করে এক গাছের সঙ্গে অন্য গাছের কথা হচ্ছে। আমি সারা রাত জেগে সেসব শুনব। কোটাল পুত্র, মন্ত্রী, এই বনের দিনের সৌন্দর্য আমার দেখা হয়ে গেছে, আর তাই সারা রাত জেগে এই বনের সৌন্দর্যটা আমি উপভোগ করব। শুনেছি পরদেশী রাজকন্যারা জোনাকমতির আলো ঘুরিয়ে ঘুরিয়ে অন্ধকার বনের বুকে নকশা আঁকে। আমি সারা রাত জেগে সেসব শুনব। সারা বন ঘুরে পাখিরা কত রকম সুরে গান গাইবে, আমি সেসব শুনব। আমি চললাম আপনার শোবার ব্যবস্থা করে গিয়ে। তবে তাই করুন। রাজপুত্র, শুনতে পাচ্ছেন? ঝিঝি পোকা ডাকছে। বাহ, কি মধুর সঙ্গীত। মনে হচ্ছে এই গানের সঙ্গে আমার যেন কত দিনের রাখি বন্ধন। সত্যি কোটাল পুত্র, সত্যি এই বনের সরল সৌন্দর্য দেখে আমার অন্তর ভরে যাচ্ছে। আহ, বাতাসেও কি মধুর সুগন্ধি। কোটাল পুত্র, এই বনের ভিতর না জানি কত অজানা কাহিনী, কত রূপ কথা ছড়িয়ে আছে। আজ সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমি সেসব স্বপ্নই দেখব। ছোট রাজা, আপনার পালঙ্ক প্রস্তুত, এবার চলুন। বেশ, তবে তাই চলুন। আসুন। মন্ত্রীমশাই, কোটাল পুত্র, তোমরা এখন যাও,
আমি একটু বিশ্রাম নেই। তাই করো। তোমরাও যাও, তোমাদের কারো থাকার দরকার নেই। দিদি, দেখে এলাম বিজাবন বনের ভিতর যেন আলো জ্বলছে। কেন রে দিদি? কি জানি কেন জ্বলছে, জ্বলুক, তাতে তোর কি দরকার? আচ্ছা দিদি, রোজই তো রাতে আমরা ওই বিজাবন জঙ্গলের উপর দিয়ে যাই আসি, কোনোদিন তো কোনো আলো দেখিনি। আজ হঠাৎ এত আলো আসবে কোথা থেকে? সারাটা জীবন তুই আমাকে জ্বালিয়ে মারলি, সব কিছু তো তোর কৌতূহল। চল না দিদি, বিজাবন বনের ভিতর আলো কিসের দেখে আসি গিয়ে। চল। দেখ দেখ দিদি, দিদি রে দিদি, কি সুপুরুষ! মানুষের মধ্যে কেমন সুপুরুষ হয় রে দিদি? হয় রে হয়, এ তো মানুষই। এই সুপুরুষের যোগ্য নারী কি মানুষের মধ্যে পাওয়া যাবে রে দিদি? আছে রে আছে। তুই মিথ্যা বলছিস। মিথ্যে বলবো কেন? ঠিকই বলছি। বলতো কোন দেশে? শুনবি? মধুমালার বাঁশির মতো নাক, টানা টানা চোখ, কপাল জোড়া ভ্রু, জানিস চাপাকলির মতো গায়ের রং তার। তবে চল না দিদি, দুজনকে একসঙ্গে করে দেখি কেমন মানায়।
চল। চল রে নিদ্রা, আমাদের দেশে তো অনেকক্ষণ রইলাম, এবার মধুমালার দেশে নিয়ে যাই। হ্যাঁ দিদি চল। কোন দেশে এলাম রে দিদি? এটাই মধুমালার প্রাসাদ। ওই দেখ, মধুমালা ঘুমাচ্ছে। মদন কুমার এখানে থাক, চল আমরা মধুমালাকে দেখে আসি। চল দিদি। দিদি, এমন রূপ তো আগে কখনো দেখিনি। চল দিদি, মদন কুমারকে আরেকবার গিয়ে দেখে আসি। চল যাই, দেখে আসি। কি সুপুরুষী দিদি, এবার তো আবার মধুমালার কথা ভুলে গেলাম। হ্যাঁ, আমারও তো সেই একই অবস্থা। পুরুষ রূপ এমন না হলে হয় বল? দিদি, এক কাজ করি, চল দুজনকে পাশাপাশি রেখে দেখি কেমন মানায়। চল। এ যেন চাঁদের পাশে চাঁদ শুয়ে ঘুমোচ্ছে রে। ইস, এ যেন সন্ধ্যা আকাশটা এসে উদিত হওয়া সূর্যের কাছে ঘুমিয়ে রয়েছে। দিদি, এদের দুজনে যদি মিলন হতো। তোর পোড়ামুখী, তা কি করে হবে? কোন দেশে কার বাড়ি? আচ্ছা দিদি, দুজনকে একটু জাগিয়ে দিয়ে দেখি, দুজন দুজনকে দেখি কি করে। না না, ও কাজ কখনো করিস নে। ওরা যে যাকে দেখবে চির জন্মের জন্য মনে গাঁথা হয়ে যাবে, কেউ কাউকে ভুলতে পারবে না। এই আমি ওদের চোখ থেকে ঘুম তুলে নিলাম। ওরা জেগে উঠেছে, চল চল আড়ালে যাই।
কে তুমি? কি অপরূপ রূপ, দেখে চোখ জুড়িয়ে গেল। প্রাণ, বলো কে তুমি? মানব হও, দেবতা হও, গন্ধর্ব হও, বলো, উত্তর দাও, কে তুমি? যদি না বলো, তবেই বিশ্বলক্ষার ছুরি দিয়ে তোমার বক্ষে বিদ্ধ করব। অমন সুন্দর অপরূপ রূপ যার, তার হাতে বিশ্বলক্ষার ছুরি মানায় না। তবে বলো, কে তুমি? নামে রাজা দণ্ড ধরো হে কন্যা, ও আমি তাহার পুত্র না মেয়ে মদন কুমার হে। কন্যা, তোমার পরিচয় তো দিলে না। আমার পরিচয়? রাজকন্যা, এ কি স্বপ্ন? শিকারে এসে জঙ্গল মাঝে ঘুমিয়েছিলাম, এখানে আমি এলাম কেমন করে? রাজকুমার, এ স্বপ্ন নয়, এ সত্য। জানি না কোন পুণ্যের ফলে দেবতা তোমাকে আমার এখানে নিয়ে এসেছে। এ সত্য রাজকুমার, এ সত্য, এ মিথ্যা হতে পারে না। রাজকন্যা, তোমার কথাই যেন সত্য হয়। আমিও চাই এ স্বপ্ন হলেও আজকের এই স্বপ্নকে জাগরণের দেশে নিয়ে যেতে। আর তার এই চিহ্ন স্বরূপ এই আমার মালা আমি তোমাকে পরিয়ে দিলাম। তবে এই মালাও তোমার গলায় শোভা পাক।
তবে আমার এই আংটি তোমার আঙুল ছুঁয়ে থাক। ভোর হয়ে এলো, ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিই, তারপর মদন কুমারকে যেখান থেকে এনেছি সেখানে রেখে আসি। হ্যাঁ হ্যাঁ দিদি, তবে তাই কর। চল চল, মদন কুমারকে যেখান থেকে এনেছে সেখানে নিয়ে যাই। হ্যাঁ দিদি চল। হ্যাঁ চল। কোটাল পুত্র, মন্ত্রী, তোমরা বলো আমার মদন কুমারের কি হয়েছে? ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে, ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে। বাবা, স্বপ্নে তো কতজন কত কিছুই দেখে, তাই বলে স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন যদি মিথ্যা হইতো মালা কেনে বদল হইল গো মাগো। ও আমি স্বপ্নে দেখলাম ধুমালার মুখরে। বাবা, এ তোমার বোঝার ভুল, মনের ভ্রান্তি। আমি তো তোমার গলায় নতুন কোনো মালা দেখতে পাচ্ছি না। মালা তুমি নাইবা দেখলে? স্বপ্ন যদি মিথ্যা হইতো আংটি কেনে বদল হইল গো মাগো। ও আমি স্বপ্নে দেখলাম ধুমালার মুখরে। স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন অবাস্তব। তোকে আমি মধুমালার চেয়ে অনেক সুন্দরী রাজকন্যা এনে বিয়ে দেব। তুই তুই শান্ত হ বাবা, শান্ত হ। মা, তুমি কোনো বৃথা চেষ্টা করো না, আমি মধুমালার দেশে যাবই। বাবা, সে দেশ কোথায়? কোন পথ দিয়ে সে দেশে যেতে হয়? তুই তো তার কিছুই জানিস না বাবা। কাঞ্চন নগরে ঘর নামে রাজা মধু করহরে মাগো। বসে যে তাহার কন্যা না মে মধু মালা রে। তা তো বুঝলাম, কিন্তু সে পথ তো তোর জানা নেই। তাহলে তুই কেমন করে যাবি সেই দেশে? মাগো, তুমি আমায় আশীর্বাদ করো, আমি মধুমালার নামে বাদাম তুলে দেব, আর বাতাস আমাকে মধুমালার দেশে টেনে নিয়ে যাবে। মহারাজ, মহারাজ দেখুন, আপনার মদন কুমারের অবস্থা দেখুন। রানী, আমি আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনেছি। বাবা মদন কুমার, তুমি রাজ্য, ধন, দৌলত যা চাইবে সব পাবে, শুধু একটু শান্ত হও। মহারাজ,
আমি বুঝেছি ওকে ফেরানো যাবে না। আমি তো ওকে গর্ভে ধারণ করেছি, তাই বলছি আপনি ওকে মধুমালার দেশে যাবার ব্যবস্থাটাই ভালোভাবে করে দিন, এ আমার মিনতি। তুমি ওকে তোমার ছেলের মতো পাগল হলে রানী? 7 সমুদ্র 13 নদী পারে কাঞ্চননগর, সেখানে কেমন করে যাবে তোমার পুত্র? বাবা, সেই অজানাকে জানাতেই তো আনন্দ। যে পথ আমি চিনি না, সেই পথকে চেনে নেওয়াতেই তো কৃতিত্ব। তুমি আমার যাবার ব্যবস্থা করে দাও বাবা।